দেখেন, এই হলো 18টি মাখরাজ। এই 18টি মাখরাজের মধ্যে আমাদের কিন্তু প্রশ্ন হবে। আমাদের যে প্রথম যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি হলো এই মাখরাজ থেকে শুরু হবে, ঠিক আছে? তো চলেন আমরা মাখরাজগুলো একটু দেখে নিই। দেখেন, দেখি একটু ইয়ে করে নিই কোন কোন ভাইয়ের মাখরাজগুলো একটু ইয়াদ আছে। আচ্ছা, এই গ্রুপে আমরা কি এই 5 জনেই আছি? 6 জনে? আর সাথী ভাই নেই? না, না হুজুর, এই 6 জনই আছে, হয়তো আরো, যেমন আমি মোবাইল ধরেছিলাম বলে বুঝতে পারলাম, হয়তো আরো কারো কাছে মেসেজ হয়তো যায়নি। হ্যাঁ, আচ্ছা আমাদের তো জানা আছে, বুধবারে পড়া আছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, তাহলে 1 নম্বর মাখরাজ বলেন। 1 নম্বর মাখরাজ বলবেন শফিকুল ইসলাম ভাই, আপনি বলেন 1 নম্বর মাখরাজটি। 1 নম্বরটা জি। হামজা হা। জি। হামজা হা উচ্চারণ হয় কণ্ঠনালীর শুরু হইতে। আচ্ছা, তারপরে আরিফ ভাই আপনি বলেন মাখরাজ নাম্বার 2। জি। আরিফ। হুজুর বলছে আইন হা। হ্যাঁ, আইন হা কোথা থেকে উচ্চারিত হয় বলেন? হালকের বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয়। হা আইন। হা আইন। আচ্ছা, তারপরে 3 নম্বর মাখরাজটি বলবেন শাহ হোসেন ভাই, আপনি বলেন 3 নম্বর মাখরাজটি। পয়েন্ট। গইন খ ওইটা কোথা থেকে উচ্চারিত হয় বলেন? কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। আচ্ছা, এবারে বলেন কফ, অর্থাৎ 4 নম্বর মাখরাজ কফ। কফ কোথা থেকে উচ্চারিত হয়? শাহিদুজ্জামান ভাই আপনি বলেন। কণ্ঠনালীর ওপরের আহ, শাহিদুজ্জামান ভাই আপনি বলেন 4 নম্বর মাখরাজটি কফ। কফের মাখরাজ কোথা থেকে, কফ কোথা থেকে উচ্চারিত হয় বলেন? আচ্ছা, সাহেবুল ভাই আপনি বলেন তো। জিভের গোড়া হতে এবং তার বরাবর উপরে তালুর সাথে মিলিয়ে কফ উচ্চারিত হয়। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা সবাই শুনে নিই। জিভের গড়া এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। দেখেন 4 নম্বর মাকড়াসটি দেখেন, জিভের গড়া এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। এখানে কফ বলে দিলে হয়ে যাবে। তাহলে কফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গড়া এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আচ্ছা সাইদুজ্জামান ভাই, এবার আপনি বলেন কফ কোথা থেকে উচ্চারিত হয়? সবাই মিউট খুলে রাখেন, আনমিউট করে রাখেন সবাই, কজনেই আছে আমরা। জি, শাহিদুজ্জামান ভাই আপনি বলেন, ক্লাস একটু। আহ, হ্যাঁ বলেন। জিভের গোড়া এবং তার ওপরে বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করা হয় কফ। মাশাল্লাহ, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা বলবেন আরিফ ভাই, আপনি বলেন কফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। শাহ হোসেন ভাই আপনি বলেন। শাহ হোসেন ভাই আপনি আনমিউট করবেন তো, মিউট করে আছেন আপনি। জিভের গোড়া তালুর সাথে
বরাবর লাগিয়ে উচ্চারিত হয় কফ। আচ্ছা, ঠিক আছে, শফিকুল ইসলাম আপনি বলেন। জি হুজুর, জিভের গোড়া তার উপরে তালুর সাথে মিলিয়ে, মানে জিভের গোড়া তার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় কফ। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর মাখরাজ, আরিফ ভাই আপনি বলেন। কাফের মাখরাজ, কাফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। আপনি কি দেখে দেখে পড়ছেন? না হুজুর। হুজুর, না, দেখে দেখে বলবেন না, যদি না ইয়াদ থাকে বলবেন, ঠিক আছে, বলে দেবো, সেটা মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে শফিকুল ইসলাম ভাই আপনি বলেন, কাফ কোথা থেকে উচ্চারিত হয়? বলে আমাকে বললাম যে হুজুর বুঝতে পারলাম না। কাফ কোথা থেকে উচ্চারিত হয়? কাফ কোথা থেকে উচ্চারিত হয় বলেন। আহ, জিভের গোড়া জি থেকে হুজুর, একটু আগে বাড়িয়ে জিভের গোড়া হইতে, একবার বলে দেন হুজুর। হ্যাঁ, জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। জিভের গোড়া হইতে তার উপরের তালু বরাবর। দেখেন এখানে কি লেখা আছে, দেখেন, জিভের গোড়া হইতে একটু আগে, জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের অর্থাৎ দেখেন, এই জিভের গোড়া, এই জিভের গোড়া, এবার এই গোড়া থেকে একটু আগে যেতে হবে, গোড়া থেকে একটু আগে যেতে হবে, গিয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। এবার বলেন। জিভের গোড়া হইতে একটু আগে উপরে তালুর সাথে মিলিয়ে পড়িতে হয় কাপ। উচ্চারিত হয় কাফ। উচ্চারিত হয় কাপ। হ্যাঁ, জিভের জিভের গোড়া একটু হইতে একটু, আগে, এইভাবে বললে। হ্যাঁ, 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 হ্যাঁ। জি হুজুর, জিভের গোড়া হইতে একটু আগিয়ে উপরে তালুর সাথে মিলিয়ে উচ্চারণ হয় কফ। কফ নয়, কাফ। কাপ। জি। জি হুজুর, কাপ। আচ্ছা, তারপরে ভাই বলবেন, সাহেবুল ভাই আপনি বলেন, কাফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই বলবেন, আহ শাহিদুজ্জামান ভাই আপনি বলেন। জিভের গোড়া হইতে তার একটু জিভের আগে গোড়া বাড়িয়ে হইতে একটু আগে বাড়িয়ে, ব্যাস, জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তারা বারবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। এবার বলেন। শুনতে পেলাম না। জিভে, জিভের গোড়া হতে তার একটু আগে তার তার একটু আগে এরকম বলতে সাথে হবে না, লাগিয়ে, জিভের গোড়া হইতে একটু আগে। জিভের গোড়া হতে একটু আগে তার, উপরের তালুর সাথে লাগিয়ে কাপ হুম, উচ্চারিত হয়। হুম, ব্যাস। তারপরে ভাই বলবেন, শাহ ভাই আপনি বলেন। জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাপ। হ্যাঁ, জি, মাশাল্লাহ। তারপরে এখানে সাদ্দাম ভাই এসছেন, সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন। সাদ্দাম ভাই, জিবের মানে কাফ কোথা থেকে উচ্চারিত হয় বলেন। আচ্ছা, তারপরে 5 নম্বর, 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজে জিম সিন ইয়া, সরি 6 নম্বর, জিম সিন ইয়া কোথা থেকে উচ্চারিত হয় হুম, বলেন। সাহেবুল ভাই আপনি বলেন, জিম সিন ইয়া কোথা থেকে উচ্চারিত হয়? জিভের মাঝখান হতে জিভের মাঝখান হতে শুরু জিভের মাঝখান হতে শুরু জিভের মাঝখান হতে এবং তার বরাবর
হ্যাঁ। লাগিয়ে উচ্চারিত হয়। আর জীবের মাঝখান হইতে, এরম না বলে জীবের মাঝখান এবং তার বারবার উপরে তালু, জীবের মাঝখান এবং তার বারবার উপরে তালুর পরে সাথে তালু লাগিয়ে তালু উচ্চারিত হয় জিম সিন ইয়া। আচ্ছা, তারপরে আরিফ ভাই আপনি বলেন, জিম সিন ইয়া কোথা থেকে উচ্চারিত হয়? 6 নম্বর মাখরাজ বলেন। জীবের মাঝখান এবং তার বরাবর উপরে বলেন, তার তালুর বারবার উপরে সাথে তালুর সাথে লাগিয়ে। লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জীবের মাঝখান এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই আপনি বলেন। জি হুজুর, বলেন। জীবের মাঝখানে মাঝখানে তার দিয়ে উচ্চারণ হয় ইনশিলিয়া। হ্যাঁ, তারপরে শাহিদুজ্জামান ভাই আপনি বলেন। জিভের মাঝখান এবং তার ওপরে বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম সিন ইয়া। মাশাল্লাহ। তারপরে শাহ ভাই আপনি বলেন। মাঝখান হইতে উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ রয়েছে তদ। তদ কোথা থেকে উচ্চারিত হয়? আরিফ ভাই আপনি বলেন, তদ কোথা থেকে উচ্চারিত হয় বলেন। আর জীবের কিনারা হ্যাঁ। জিভের কিনারা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে না, তালুর সাথে নয়, এখানে তালুর সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সাহেবুল ভাই আপনি বলেন তো। জিভের কিনারা এবং সামনে উপরে মাড়ির মাড়ির দাঁতের সাথে লাগিয়ে মাড়ির দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত গোড়ার দাঁত মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। দেখেন 7 নম্বর মাখরাজ, জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে। জিভের কিনারা হলো এই পাশ, এই পাশটা হলো জিভের কিনারা। এই জিভের কিনারা এবং পাশের দাঁতের, জিভের কিনারা এবং সামনের উপরের দুই পাশের, ভালো করে শুনে নেন, জিভের কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, দুই পাশের দাঁতের, এই দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তদ। আর একবার বলছি শোনেন, জিভের কিনারা এবং সামনের উপরের দুই দাঁতের, সামনের উপরের মাড়ির দুই দাঁতের, হ্যাঁ, সামনের উপরের মাড়ির দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় পদ। আচ্ছা, শফিকুল ভাই আপনি বলেন। দজ জীবের গোড়া, জীবের গোড়া বলবো তো না সাইডের গোড়া বলবো তো হুজুর? জিভের কিনারা। জীবের কিনারা, সাইডের না, সাইডে নয়, জিভের সাইডের কিনারা। মাড়ির দাঁত, শোনেন, জিভের কিনারা এবং সামনের উপরের দুই মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। কিনারা, সামনের দুই দাঁত, দুই দাঁত, সামনের দুই দাঁতের বললে সামনের তো এই দুই মাড়ির মানে এইটা মানে বোঝাবে সামনের উপরের
সামনের সামনের উপরের আমি উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে হ্যাঁ, উচ্চারিত হয় মাড়ির দাঁতের গোড়ার সাথে। এটা বলতে হবে, মাড়ি বলতে কি পাশ আছে, তো সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দল। পদ। দল। আচ্ছা, শাহিদুজ্জামান ভাই আপনি বলেন। কি হয়েছে বলো? জিভের কিনারায় সামনের দাঁতের গোড়ার মাড়ির সাথে মিলিয়ে উম, লাগিয়ে পড়তে হয়। রদ। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই আপনি বলেন। শাহ ভাই আপনি বলেন তো। জিভের কিনার জিভের কিনার সামনের অংশে উপরের ও নিচের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ। আচ্ছা, এই পড়াটি আমার সাথে আপনারা পড়েন, সবাই মিউট করে নেন। জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে, তার বারবার বলতে হবে না, জিভের কিনারা এবং তার বারাবার উপরের দাঁত, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। ঠিক আছে, এখানে যা আছে, জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। এবার আমরা চলে আসি 8 নম্বর মাখরাজ, লাম। লাম কোথা থেকে উচ্চারিত হয়? লাম উচ্চারিত হয় জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। সাহেবুল ভাই আপনি বলেন তো, লাম কোথা থেকে উচ্চারিত হয়? মিউট করে, আনমিউট করেন। চলেন, এবারে মিউটটা খোলেন, আনমিউট করেন। সাহেবুল ভাই। আচ্ছা, আরিফ ভাই আপনি বলেন, লাম কোথা থেকে উচ্চারিত হয় বলেন। আরিফ ভাই আপনি আমার আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না? মিউটটা খুলবেন তো।
শফিকুল ইসলাম ভাই, আপনি মিউট খোলেন দেখি। খুলতে পারছেন না? এনারা মিউট খুলতে পারছেন না। হুজুর হয়েছে মনে হচ্ছে। জি হুজুর, হয়েছে হুজুর। হচ্ছিল না, কিছুক্ষণ ডিস্টার্ব করছিল। না, বন্ধ ছিল। জি হুজুর, শুনতে পাচ্ছেন? টাইম পেরিয়ে গেছে ভাই মনে হচ্ছে, ওই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি আবার ঠিক হয়ে যাবে নাকি আরিফ ভাই? আমি তো বলছিলাম কিন্তু মিউটটা আমি খুলিনি, পরে দেখছি মিউটটা খুলছে, খুলছেই না। না, মিউট না। খোলা হচ্ছে না, সে কারণে আওয়াজ আসছিল। হ্যাঁ, দেখেন, কোনো গন্ডগোল। লাম উচ্চারিত হয় জিবের আগার কিনারা। জিবের আগার কিনারা, এই জিবের আগায়, এই তো এই জিবের আগার কিনারা হলো পাঁচটা, ঠিক আছে? তো বলা হচ্ছে যে জিবের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। আর একবার শোনেন, জি হুজুর। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লাম। এবার বলেন শফিকুল ইসলাম ভাই, আপনি বলেন। জীবের আগার কিনারা। জীবের আগা জীবের আগার কিনারার হ্যাঁ। সাথে, জীবের আগার কিনারার সাথে এ- সামনে। সাথে নয়, জিভের আগার কিনারা জি জি জি। এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জীবের আগার কিনারার সাথে সাথে ফাতে নেই এখানে। সামনে দুই দাঁতের। এখানে কোনো সাথে নেই। এখানে দেখেন, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জীবের আগার জীবের কিনারা সামনে জীবের আগার এর কিনারা আকার কিনারায় এবং সামনের উপরের দুই পাশের উপরে এবং দুই পাশে, সামনে দুই পাশের দাঁতের উপরে গোড়ার সাথে লাগিয়ে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ উচ্চারিত হয় উচ্চারণ হয় লাম। লাম। হুম। লাম। আরিফ ভাই, আপনি বলেন। জীবের আগার কিনারায় হুম। এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। তারপরে শাহিদুজ্জামান ভাই, আপনি বলেন। জিভের আগার কিনারা সামনে দাঁতের উপরের সাথে, না না, সামনের উপরে দাঁতের সাথে নয়। সামনের উপরে সামনের জিভের উপরে দুই আগার পাশে কিনারা, দাঁতের সাথে। ভালো করে দেখেন, জিভের আগার কিনারা এবং জিভের সামনের উপরের দুই পাশের, সামনের উপরের দুই পাশে, মানে উপরের জিভের দুই আগার কিনারা পাশের সামনের কিনারা। দাঁতের সামনের দাঁতের দুই পাশে উপরে দুই দাঁতে মিলিয়ে।
আচ্ছা, তারপরে ভাই বলবেন, জামাল ভাই আপনি বলেন তো, লাম কোথা থেকে উচ্চারিত হয়? জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। দেখেন, ভালো করে দেখে নেন। এই তো জিভের মানে আগা না, এটা হলো জিভের আগা। এই জিভের আগার কিনারা, এই জিভের আগার কিনারা বলতে কি, এই দুটো, ঠিক আছে। এবারে এই দুটো কোথায় গিয়ে লাগবে? দুই পাশের এই দাঁত, এই দাঁতের গোড়ার সাথে, দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে লাম। একেবারে, হ্যাঁ, একেবারে পাশ নয়, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে লাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি 9 নম্বর মাখরাজে। দেখেন, এগুলো একটু মুখস্থ করে নেবেন। 9 নম্বর মাখরাজ হচ্ছে নুন। নুন কোথা থেকে উচ্চারিত হয়? জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। দেখেন, জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। হুম। নুন। হুম। সাহেবুল ভাই আপনি বলেন তো, নুন কোথা থেকে উচ্চারিত হয়? জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আচ্ছা, বকুল ভাই আপনি বলেন তো, নুন কোথা থেকে উচ্চারিত হয়? কি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর পড়া সব শেষ হয়ে গেল নাকি হুজুর? কেন? আমি তো মোবাইল খারাপ হয়ে গেছিল না, আমার ঢুকাই হয়নি। আচ্ছা আচ্ছা, জি, আমাদের পড়া সব শেষ হয়ে গিয়েছে। শনিবার দিনে আপনাদের পরীক্ষা, তার জন্য প্রস্তুতি চলছে। জি হুজুর, তো আমরা তো কিছু এখন তো আলিফ বাতাই পড়ে আছি এখনো। আপনি যদি ক্লাসে যদি না আসেন, ঠিক আছে, তাহলে হ্যাঁ হুজুর, কিভাবে কি হবে বলেন? ঠিক আছে, ইনশাল্লাহ হবে। আস্তে আস্তে হ্যাঁ, অন্য করে চেষ্টা ব্যাস। করবো। এই নয় যে, এই দেখেন, এটা যে আমরা কায়দাটা শেষ আর করলাম, ঠিক ছেড়বো আছে, না। এই যে কায়দাটা শেষ করলাম, আমাদের কি সবার কি সব কায়দা কি মুখস্থ হয়ে গেছে? সব কায়দা কি আমরা সব জেনে গেছি? আমরা ভালোভাবে রিডিং পড়তে না, পারছি না? কিন্তু তা সত্ত্বেও আমরা কোরআন ধরাবো। আমাদের কোরআনের মধ্যে, কোরআন ধরানোর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আপনি যা নুরানি কায়দা থেকে যা পড়েছেন কোরআনে, সেটা আপনাকে হাতে নাতে ধরিয়ে ফিট করে দেওয়া হবে, ঠিক আছে। হাতে নাতে জি আপনাকে ফিট হুজুর। করে দেওয়া হবে। তো আপনারা সেখানে কোনো চিন্তা করবেন না যে এ নুরানি কায়দা মুখস্থ হয়নি, মানে নুরানি কায়দা কাঁচা আছে, দু চারটে সবক ছেড়ে গেছে, কিভাবে কোরআন পড়বো। হাকিকাতান ওটা নয়, আপনারা হুজুর, এই বিষয়ে কোনো টেনশন করবেন না। আপনাদেরকে আমাদের কোরআন থেকে তো ধরানোর আপনারা পরে, বেশি। আপনাদেরকে কোরআন ধরানোর পরে যেমন আপনারা এখানে কি রিডিং পড়তে পারছেন না, ওখানে আপনাদেরকে বানান ইজরা করিয়ে আপনাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। জি হুজুর, আরো হ্যাঁ, যদি 2 মাস লাগে, আরো আমরা মেহনত করব, তবুও আমরা ছাড়বো না না না, পড়া। একদম না, একদম নয়। আচ্ছা, এবার আমরা চলে লেজ আসি। না দেখতে পারবো। তাহলে, চালাস লাগুক, আমরা হ্যাঁ, করতে থাকবো। তাহলে যেখানে যা হচ্ছে এটা একটু দেখে নেন। তাহলে নুনের জি হুজুর। মাখরাজ কি হলো? 9 নম্বর মাখরাজ নুন। নুনের মাখরাজ হলো জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ দেখেন, 10 নম্বর মাখরাজ আছে র। রর মাখরাজ জিভের আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে, খুব শর্টকটে। শাহ ভাই আপনি বলেন তো, র কোথা থেকে উচ্চারিত হয়? জিভে যে এই উল্টা পিঠে তার বরাবর তালু লাগিয়ে উচ্চারিত হয় র। হ্যাঁ। তারপরে জামাল ভাই আপনি বলেন তো, র কোথা থেকে উচ্চারিত হয়?
জীবের নামও তাকে মাঝে জীবের আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুর সাথে। তারপরে এগুলো আমরা সবাই ভালো করে মেহনত করব। বাম 11 নম্বর দেখেন, 11 নম্বর মাখরাজে রয়েছে তা দাল ত। তা দাল ত, এই তিনটে মাখরাজ। তা দাল ত, এই তিনটে হরফের একটাই মাখরাজ, সেটা হলো কি? দেখেন, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। ঠিক আছে, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। হুম, আচ্ছা, এটা কে বলবেন? এটা বলেন, হ্যাঁ, শাহ ভাই আপনি বলেন। তা জীবের দাল ত কোথা থেকে সামনের উচ্চারিত হয়? জীবের সামনের গোড়ার দাঁতের সাথে জিভের আগা, লাগিয়ে জিভের উচ্চারিত হয় তা। দেখেন, জীবের জিভের আগা আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। আচ্ছা, জীবের সামনে আগের জিভের গোড়ার সামনে সাথে বলছেন কেন? লাগিয়ে আমার উচ্চারিত কথা কি হয় আপনি তা। আমার কথা কি আপনি বুঝতে পারছেন না? জিভের আগা, জীবের জীবের আগা হ্যাঁ, জীবের আগা আ- এবং তার গোড়ার উপরে দাঁতের সাথে সামনের লাগিয়ে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উপর উচ্চারিত হয়। নিচের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। শফিক ভাই আপনি বলেন, শফিকুল ইসলাম ভাই। জি হুজুর, শুনতে পাচ্ছেন হুজুর? জি বলেন। জিভের আগা হুম, তার উপরের সামনে দুই দাঁতের সাথে মিলিয়ে উচ্চারিত হয় তা সামনের দাল ত। উপরের সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে, দুই দাঁতের সাথে নয়, দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জি হুজুর, সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় তা দাল ত। হ্যাঁ, তারপরে আহ শাহিদুজ্জামান ভাই আপনি বলেন, তা দাল ত কোথা থেকে উচ্চারিত হয়? জিভের আগা ও সামনের দাঁতের আহ, সামনের দুই দুই দাঁতের দাঁতের, গোড়ার সাথে লাগে উচ্চারিত হয় তা দল তো ঠিক তা। আছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই বলবে, আরিফ ভাই আপনি বলেন। জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা ত ডাল। বকুল ভাই আপনি বলেন তো, তা দাল ত কোথা থেকে উচ্চারিত হয়? দুই গুড়ার জিভের আগা জিভের আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সামনের উপরে উপরের দু- দুই উম, দাঁতের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত তা হয় উচ্চারিত হয় তা দাল ত। তা দাল ত। জি, জামাল ভাই আপনি বলেন। জামাল ভাই আপনি বলেন, তা দাল ত কোথা থেকে উচ্চারিত হয়? জীবের হুজুর, আগা আপনারা জানেন না তো, ওই জন্য আমাদের দাঁতের গোড়ার সাথে আগের লাগিয়ে, গোড়া জি গোড়ার গোড়ার সাথে সাথে লাগিয়ে, হ্যাঁ, গোড়ার সাথে লাগিয়ে হ্যাঁ উচ্চারিত হয় তা দাল ত। যা জাল জ ত।
তা দাল ত, এই তিনটে দেখেন, এই তা, এই দাল ত, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। জিভের আগা ও সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত। আচ্ছা, 12 নম্বর মাখরাজ দেখেন, থা জাল জ, থা, এই থা জাল জ উচ্চারিত হয় জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় থা জাল জ। হ্যাঁ, উচ্চারিত হয় জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের আগা তার সামনে উপরে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল জ। সাহেবুল ভাই আপনি বলেন তো, সা জাল জ কথা উচ্চারিত হয়? জিভের আগা এবং সামনে উপরে দুই হ্যাঁ, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা জাল জ। আচ্ছা, এবার আমরা চলে আসি। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই আপনি বলেন তো, আগার সা জাল জ জি কথা হুজুর, উচ্চারিত হয়? জিভের আগা তার তার সামনে দুই, এভাবে বলবো তো হুজুর, জিভের আগা তার উপরের, হ্যাঁ, সামনের জিভের উপরের আগা দুই দাঁতের, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের সাথে দুই দাঁতের সাথে নয়, লাগিয়ে। দুই দুই দাঁতের সাথে বললে বোঝা যাবে না, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। জি হুজুর, জিভের আগা সামনে দুই দাঁতের, আগার সাথে এভাবে লাগিয়ে দুই, সামনে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মিলি মিলি পড়িতে উচ্চারিত হয়, হয় উচ্চারিত হয় তা সা জাল জাল। জাল জ। হ্যাঁ, আচ্ছা, আরিফ ভাই আপনি বলেন তো,